স্যার, আপনারা একটু হ্যালো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই যে কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করতেছে, অর্থাৎ বাংলাদেশে জোরপূর্বক ঢুকিয়ে দিচ্ছে। তার ফলশ্রুতিতে কুড়িগ্রাম এবং লালমনিরহাট সীমান্তে থমথমে এবং উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা পেপার পত্রিকা এবং অনলাইনে অবগত আছেন যে লালমনিরহাট এবং কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় প্রায় শতাধিক মানুষকে তারা পুষিনের চেষ্টা করেছিল। তার ফলে এলাকাবাসী অর্থাৎ সীমান্তে বসবাসরত মানুষজন তারা কিন্তু লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বিজিবিকে সাহায্য করতেছে এবং তারা এই পুশিন ঠেকানোর জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। আমরা যদি এই মুহূর্তে কথা বলতে চাই কুড়িগ্রাম সীমান্তে, কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে আমাদের প্রতিনিধি আছেন সুজন মাহমুদ। তার সাথে কথা বলবো একটু যে ভাই, আপনি কুড়িগ্রামের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কি জানেন এবং সেখানকার পরিস্থিতি কি? ধন্যবাদ শিহাব। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সীমান্তে, অর্থাৎ রৌমারীর বড়াইবাড়ি যেটাকে বলে, সেখানে আমি রয়েছি। আহ, গতকাল থেকে কিন্তু এখানে ব্যাপক আসলে যে পুচিনের যে ঘটনাটি সেটি নিয়ে কিন্তু আসলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। গতকাল এই পুচিনের ঘটনা নিয়ে যখন আমরা সংবাদ সংগ্রহ করছিলাম, এটা শুরু হয় ভোর ৫টার থেকে। ৫টার পর থেকে মূলত যে পুচিনটি তারা করে, ভারতীয় ১৪ জন নাগরিককে কিন্তু আসলে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার সময় আমার কাছে যতটুকু তথ্য রয়েছে, এবং সেই ভারতীয় নাগরিক ওই আসাম রাজ্যের এক প্রাথমিক বিদ্যালয়ের টিচার, শিক্ষক, তিনি অভিযোগ করে বলছিলেন যে তার কাছে ৮,০০০ রুপি ছিল। সেই টাকাটা বিএসএফ রেখে দিয়ে তাকে বাংলাদেশে ২০০ টাকা ধরিয়ে দেয়, দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। আসলে এই পরিস্থিতিতে যখন তারা বাংলাদেশে ঢুকে ৫টার দিকে, ভোর ৫টার দিকে, তখন স্থানীয়রা তাদেরকে দেখে আসলে ওখানেই নো ম্যানস ল্যান্ডেই বসিয়ে রাখে। পরবর্তীতে যখন বিজিবি সদস্যরা সেই ১৪ জন ভারতীয় নাগরিককে সঙ্গে নিয়ে যখন বিএসএফ এর কাছে ফেরত দিতে যায়, তখন কিন্তু একটা উত্তেজনক পরিস্থিতি সৃষ্টি হয়। সেই পরিস্থিতিতে বিএসএফ কিন্তু বাংলাদেশের যে মানে জনসাধারণ ছিল তাদেরকে লক্ষ্য করে কিন্তু ১৪ রাউন্ড গুলি ছোড়ে। তো সেই পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ পর্যায়ে চলে যায়। তারপরে হঠাৎ করে আসলে যে জানতে পারি যে ভারতের যে বিএসএফ তারা অতিরিক্ত সৈন্য মোতায়েন করে, এবং বাংলাদেশ থেকে যে সমস্ত জনসাধারণ রয়েছে, বিজিবি, অতিরিক্ত বিজিবি, আরো বিভিন্ন ব্যাটালিয়ন থেকে আসলে কোম্পানি কমান্ডার থেকে আসলে নিয়ে যাওয়া হয়, বিওপি থেকে নিয়ে যাওয়া হয়। তো যখন সাধারণ মানুষ যখন সীমান্তে যাচ্ছিল, এর মধ্যে কোম্পানি পর্যায়ে কিন্তু আসলে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের একটা সিদ্ধান্ত হয়, কিন্তু আসলে এটি সাধারণ মানুষের থাকার জন্য আসলে সীমান্তে যখন সাধারণ মানুষ এখানে অবস্থান করছিল, সেই অজুহাতে কিন্তু সেটি গ্রহণ করেনি গিয়েছে। পরবর্তীতে আহ ৩৫ ব্যাটালিয়নের সিও জনাব হাসিবুর রহমান, তিনি কিন্তু এসে সেই এই তিনিও কিন্তু আসলে এই পতাকা বৈঠকে বসতে কিন্তু আসলে ব্যর্থ হয়। তাকে কিন্তু ফেরত দেওয়া হয়। আসলে বিএসএফ সিদ্ধান্ত জানায় যে না, আমরা এখানে করবো না, এখান থেকে প্রায় বড়াইবাড়ি সীমান্ত থেকে আরো প্রায়
30-40 কিলোমিটার উত্তর দিকে একটি বিরতি রয়েছে, সেখানে আসলে তারা করার সিদ্ধান্ত জানায়। কিন্তু এটি বিজিবি কিন্তু আসলে নাকচ করে দেয়। কারণ একটা ঝুঁকির একটা থেকে যায় যে গড়াইবাড়ি যেহেতু এর আগে 2001 সালে এখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই আশঙ্কা থেকে কিন্তু বিজিবি সেই সিদ্ধান্ত আসলে নাকচ করে দেয়। তো প্রস্তাব নাকচ করে দেয়। আসলে গতকাল থেকেই কিন্তু সীমান্তে আ ব্যাপক উত্তেজনার সৃষ্টি হচ্ছে এবং দফায়, দফায় কিন্তু তারা বৈঠকের যে সিদ্ধান্ত সেটি কিন্তু আসলে স্যার একটু জানতে পারি, নিয়েও কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন ব্রিগেডিয়ার জেনারেল হ্যাঁ, শামীম কামাল স্যার। একটু আরেকটু জানতে চাই আরেকটু শামীম বিষয় কামাল, আরেকটা আমরা শিওর আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে গত কাল সকাল 10টা 45 মিনিটের দিকে আ বড়াইবাড়ি সীমান্তে বড়াইবাড়ি সীমান্তে আসলে ১ম ভারতীয় বিএসএফ একটি ড্রোন উড্ডয়ন করে। সেটি দিয়ে আসলে পর্যবেক্ষণ করার ট্রাই করছিল যে সেখানে আসলে বিজিবি কোথায়, কোথায় অবস্থান নিয়ে রয়েছে এবং আ তাদেরকে মানে বিজিবির কাছে কোনো ভারী অস্ত্র-শস্ত্র রয়েছে কিনা, অথবা আ আ আ সাধারণ মানুষ আসলে কতগুলো কিরকম মানুষ সেখানে রয়েছে। সেই বিষয়গুলো আসলে বিশ্লেষণ করে কিন্তু পরবর্তীতে বিএসএফ এবং বিএসএফ, ইন্ডিয়ান আর্মি এবং অতিরিক্ত পুলিশও কিন্তু সেই সীমান্তে কিন্তু বিএসএফ মোতায়েন করে। এরপরে রাত ৮টার দিকে দ্বিতীয়বার আবারও আ আ সাহেবের আলগা সীমান্তে কিন্তু ড্রোন উড্ডয়ন করা হয় এবং 10:30টার দিকে আরো একটি ড্রোন উড্ডয়ন হয়। টোটাল কালকে ৩টি ড্রোন উড্ডয়ন করা হয় এবং সবশেষ যে ড্রোনটি উড্ডয়ন করা হয় 10:30টার দিকে, সেটি কিন্তু আসলে সাহেবের আলগা যে বিওপি রয়েছে সেই বিওপির আ বিওপির উপরে কিন্তু প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো অবস্থান করে এবং সেটি কিন্তু এবং বিওপির যে সীমানা সেটি কিন্তু আসলে পর্যবেক্ষণ করে এবং কোথায় কি আছে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে। করার পরে এই সাহেবের আলগার সীমান্তে যে প্রায় ড্রোনটি ১০ থেকে ১৫ মিনিট কিন্তু সেখানে অবস্থান করে এবং পর্যবেক্ষণ করে। পরে সেটি কিন্তু আসলে পরবর্তীতে শিশুমারা যে বিএসএফ এর ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু ফিরে যায়। আসলে এই যে বাংলাদেশের অভ্যন্তরে আ আ ড্রোন তারা পাঠাচ্ছে এবং বাংলাদেশের অভ্যন্তরে যে বিষয়গুলো তারা খোঁজখবর নিচ্ছে, এটা আসলে মানুষ ব্যাপক মানুষের মাঝে কিন্তু আসলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই আমরা এখন বিষয়গুলো চলে আসলে যাব আ ব্রিগেডিয়ার শামীম কামাল স্যারের কাছে। আমরা পরবর্তীতে আপনার কাছে আবারও আসতেছি। আমরা এখন চলে যাই ব্রিগেডিয়ার শামীম কামাল স্যারের কাছে। তিনি হলো সামরিক উপদেষ্টা। তো স্যার, আমরা চলে যাচ্ছি ব্রিগেডিয়ার শামীম কামাল স্যারের কাছে, অবসরপ্রাপ্ত। তিনি আমাদের জানাবেন যে লালমনিরহাট এবং কুড়িগ্রাম সীমান্তের যে এই যে উত্তেজনাপূর্ণ অবস্থা, এই উত্তেজনাপূর্ণ অবস্থা থেকে কিভাবে দেশ ও জাতি পরিত্রাণ পেতে পারে এবং এটা কেন হচ্ছে, এটার সমাধান কি? জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মাসাধিককাল সময় ধরে পোষণের যে চেষ্টা চলছে, এটা আসলে গত ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা আস্তে আস্তে মানে খারাপের দিকে যাচ্ছে। বলতে গেলে কূটনৈতিক সম্পর্কের দরজাগুলি একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যেও এই কর্মসূচিটা অব্যাহত ছিল। তো সুতরাং আমরা এটা ধরে নিচ্ছি যে ভারতের এটা মানে সর্বোচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্ত যে যত বাংলাদেশি আছে তাদেরকে হয়তোবা জোরপূর্বক পোষণ করা। আচ্ছা, এখন কথা হলো যে এই ক্ষেত্রে সুস্পষ্ট কিছু আন্তর্জাতিক নিয়ম আছে, ইন্টারন্যাশনাল কোভমেন্ট, যেটা আন্তর্জাতিক আইন আছে। এর ধারা ১২, ১৪ এবং ২২-এ সুষ্ঠুভাবে বলা আছে তাদের সাথে কি কি আচরণ করতে হবে। যেমন যদি কোনো দেশে অন্য দেশের কোনো নাগরিক সেখানে ওয়ার্ক পারমিট বা যথাযথভাবে কাগজ পত্র রেডি করে বসবাস করে, তাহলে তাকে কিন্তু জোরপূর্বক ফেরত পাঠানো যাবে না। আবার একইভাবে যদি কোনো দেশের নাগরিক তার নিজ দেশে ফিরতে চায়, তাদেরকে এই এই ফেরার জন্য বাধা দেওয়া যাবে না। আমরা এখন দেখতে পাচ্ছি যে ভারত ট্রান্সশিপমেন্ট থেকে শুরু করে স্থল বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এখন মোটামুটি বাংলাদেশের সাথে এটাকে এক ধরনের যুদ্ধ ঘোষণার মতো একটা অবস্থায় তৈরি করেছে। এটা বাণিজ্য যুদ্ধ হতে পারে, কূটনৈতিক যুদ্ধ হতে পারে। আমি যুদ্ধ বলতে শুধু সামরিক যুদ্ধকে মিন করছি না। সো এখানে ভারত বড় ধরনের আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে সম্ভবত ৪ বার এটা প্রতিবাদ করে চিঠি পাঠানো হয়েছে, ফ্ল্যাগ মিটিং হচ্ছে, কিন্তু তারপরে এটা বন্ধ হচ্ছে না। এখন বাংলাদেশের জন্য এটা খুবই শক্ত একটা অবস্থানে যেতে হবে। এটার জন্য সবচেয়ে বড় যেটা কার্যকরী কাজ হতো সেটা হচ্ছে যদি আন্তর্জাতিক বিচারালয়ে বাংলাদেশ এটার জন্য বিচার চায়,
ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এবং সেখানে যাওয়ার জন্য যথেষ্ট কারণ আছে। এর মধ্যে সবচেয়ে উদ্যোগের যে বিষয়টি, রোহিঙ্গা যাদের ইউএনএইচসিআর এর রেজিস্ট্রি নিবন্ধিত যারা রোহিঙ্গা আছে তাদেরকেও জোরপূর্বক পুশ করেছে ভারত। এটা একেবারে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং বরখেলাপ, এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানে ড্রোন, বাংলাদেশের আকাশে ড্রোন উড়ানো থেকে শুরু করে আপনার গুলিগালাজ থেকে, এগুলি তো অবশ্যই বড় ধরনের ভায়োলেশন। কিন্তু কথা হলো যে এটা স্থানীয় জনগণ এটার প্রতিরোধ কতটুকু করবে? পুরো বাংলাদেশ ব্যাপী তো হচ্ছে ভারতের সীমান্ত। প্রত্যেকটা সীমান্ত যদি এরকম হয় তাহলে স্থানীয় জনগণ গিয়ে তাদের সাথে হাতে হাতে যুদ্ধ করবে বা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসবে, এটা তো মানে মোটে কাঙ্ক্ষিত না। সুতরাং বাংলাদেশ সরকারকে এখানে খুবই সাবলীল ভাবে এটা উত্তর দেওয়া উচিত। যেমন আমি বললাম, যদি ডিপ্লোম্যাটিক ভাবে কাজ না হয় প্রতিবাদ পাঠিয়ে, তাহলে আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস জেনেভাতে যাওয়া উচিত। সো এইটার পরিত্রাণ পাওয়ার জন্য আমি মনে করি যে শুধু শক্ত অবস্থানে যাওয়ার কোনো বিকল্প নাই। আমরা ইতিপূর্বে কোনোদিনই এই ধরনের কোনো ইয়েতে যাই নাই, শক্ত অবস্থানে যাই নাই। আমার মনে হয় এখন এটা যাওয়া উচিত বলে আমি মনে করছি। স্যার, আপনি তো দেখছেন নতুন একটা দল খুলে মানে তৈরি করতেছেন, যে জনতার দল। যে জনতার দল সারা দেশের যুবকদের সামরিক ট্রেনিং গ্রহণে উৎসাহিত করতেছে স্যার, এবং তারা বলতেছে যে এরকম সংকটে, এরকম জাতীয় নিরাপত্তা সংকট, পুশ ইন, তারপর নদীর যে পানি আটকানো, তারপর দেশের যে জরুরি অবস্থা, এই টাইমে তারা দেশের স্বার্থে কাজে লাগবে। তারা সেনাবাহিনী এবং দেশের সমস্ত মানুষকে, তারা দেশপ্রেমিক মানুষদের সহযোগিতা করবে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে। স্যার, এ বিষয়ে স্যার আপনার কি মতামত এবং বর্তমান প্রেক্ষাপটে? জি, আমাদের জনতার দল আমরা গত 26শে মার্চ এটা আত্মপ্রকাশ করেছি, এবং গত 24শে মে বসুন্ধরা কনভেনশন হলে আমরা জাতীয় নিরাপত্তা এবং মৌলিক সামরিক প্রশিক্ষণের উপরে আমরা প্রথম মতবিনিময় সভাটি করি। এটা মূলত আমাদের প্রথম রাজনৈতিক কর্মসূচি। জাতীয় নিরাপত্তার ব্যাপারটি মানে আমাদের অত্যন্ত সতর্কতার সাথে এগোতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উভয় প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক আস্তে আস্তে মানে অবনতি হচ্ছে। তো এটা তো যে কোনো একটা সময় আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের বড় হুমকি হিসেবে দাঁড়াবে। সেক্ষেত্রে স্বাধীনতার সার্বভৌমত্ব এখন শুধু সামরিকভাবে বিঘ্নিত হয় না, এটা এখন বাণিজ্যিকভাবে, কূটনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং অন্য অনেক কিছু, পানির মাধ্যমে অনেকভাবেই কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে। যেমন পানির বিষয়টা বলি, যে পাকিস্তানের সাথে ভারতের যে আপনার যে কিছুদিন আগে যে সংঘাত বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার কিন্তু মূল কারণ হলো সিন্ধু নদীর পানি। তো একইভাবে আমাদের বাংলাদেশে প্রায় 200 নদী ভারত থেকে প্রবেশ করেছে, সেখানে একটা নদীতে নামকা ওয়াস্তে একটা চুক্তি আছে। সুতরাং পানির ন্যায্য হিস্যার ক্ষেত্রে বাংলাদেশ ভীষণভাবে বঞ্চিত। তো এটা কিন্তু এটা যুদ্ধের অন্যতম কারণ। তো অনেকভাবেই ঘটনাটা ঘটতে পারে। সেটাই ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ব্যাপারটা নিয়ে খুব মানে অত্যন্ত সচেতনভাবে কাজ করা প্রয়োজন। এটার সময় আসছে প্রত্যেক নাগরিককে সচেতন করা। সেই প্রেক্ষিতে আমরা এখন চেষ্টা করছি জাতীয় পর্যায়ে বিষয়টি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, সরকারের দৃষ্টি আকর্ষণ করা। কারণ আমাদের প্রায় কয়েক লক্ষ আমাদের অবসরপ্রাপ্ত যারা আছেন সশস্ত্র বাহিনীর সদস্য, তাদেরকে কিভাবে ইন্টিগ্রেট করা যায়, এবং মোটসো আমাদের 18 কোটি মানুষের একটা বিশাল জনগোষ্ঠীর দেশ, এরকম একটা জনগোষ্ঠী নিয়ে আমাদের জাতীয় নিরাপত্তায় শক্ত সামর্থ্য যারা মানে সামর্থ্যমান আছেন, তাদেরকে জাতীয় নিরাপত্তায় আমরা অংশগ্রহণ করাবো না, এটা কিন্তু চিন্তা করাটা একেবারেই বোকার মতো চিন্তা ভাবনা হবে। সুতরাং এই একটা জায়গায় আমরা মনে করেছি, যদিও এটা আমাদের রাজনৈতিক দলের কর্মসূচি, কিন্তু এটা জাতীয় নিরাপত্তার সাথে ভীষণভাবে জড়িত। তো এই একটা জায়গায় আমরা জাতীয় সচেতনতা এবং ক্রমান্বয়ে আমরা এটাকে নিয়ে পর্যায়ক্রমে আরো কাজ করব। জাতীয় প্রতিরক্ষা নীতির মধ্যে আমাদের দেশের সকল মানে নবীন যুবতী যারা আছেন, যারা সামর্থ্যবান, একটা নির্দিষ্ট বয়স উল্লেখ করা থাকে, এটাকে কনস্ক্রিপশন পলিসি বলে। আমাদের এরকম একটা পলিসি তৈরি করতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। কারণ জাতীয় নিরাপত্তার ব্যাপারটি যদি আমরা এরকম অলক্ষ্যে বা মানে অবহেলা করি, তাহলে যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমরা এই 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 বিশাল শক্তিটা কাজে লাগাতে পারবো না। তো সব মিলে আমাদের এই একটা চিন্তা ভাবনা থেকে আমরা চিন্তা করেছি সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা, এই বিষয়গুলিকে নিরাপদ করার জন্য জাতীয় নিরাপত্তার এই বিষয়টি, বিশেষ করে কনস্ক্রিপশন, কিভাবে বিশাল জনগোষ্ঠীকে নিরাপত্তার সাথে সংযুক্ত করা যায় নিয়েছি। তো এটা একেবারেই শুরু। আশা করি যে ক্রমান্বয়ে ব্যাপারটা মানুষের আকর্ষণ, আগ্রহ এবং সচেতনতা বৃদ্ধি পাবে।
স্যার আপনার কাছে আরো একটা তথ্য জানতে চাই। আপনি হলেন সামরিক বিশ্লেষক এবং যুদ্ধবিদ্যায় আপনার বিশেষ জ্ঞান অর্জন করেছেন আপনি, আমরা জানতে পেরেছি। তো স্যার 2001 সালে যখন বিডিআর এর বড়াইবাড়ি যুদ্ধ হয়েছিল, তাদের হাতে কিন্তু ছিল আর রিয়ার রেঞ্জ রাইফেল যাকে বলে, যেটা আর কি মনে করেন রকেট লঞ্চার জাতীয় স্যার। এখন কিন্তু 2017 সালে ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতের পরামর্শ এটা কিন্তু স্যার উইথড্র করে নিছে স্যার। তো আমাদের যে সামরিক বাহিনী আছে, সীমান্তরক্ষী বাহিনী স্যার, তাদেরকে কেন অনিরাপদ করা হলো? তাদের হাতে কি আবারও এটা পৌঁছানো যায় কিনা স্যার? এই বিষয়ে আপনার পরামর্শ থাকবে কি জাতীয় প্রতিরক্ষা খাতে স্যার, আপনার কি পরামর্শ? বিষয়টা হচ্ছে এরকম যে বর্ডারের সীমান্ত এলাকার নিরাপত্তা, আমাদের নিরাপত্তা প্রদান করার জন্য আমাদের বিজিবির কাছে যে অস্ত্র সামগ্রী আছে এটাই কিন্তু যথেষ্ট। এখন আনুপাতিকভাবে দেখা যাবে যে বাংলাদেশ ভারত সীমান্তে মানে হয়তোবা সীমান্ত চৌকির সংখ্যাটা আনুপাতিকভাবে আমাদের কম, ভারতের বিএসএফ এর হয়তো সংখ্যাটা বেশি, কিন্তু সেটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে যে আমরা এখন যে পশিন সহ বিভিন্ন ঘটনা ঘটছে, তাদের কাছে কিন্তু রিকোয়ারলেস রাইফেল সহ অন্যান্য অস্ত্র বা আরএল এগুলি আছে। প্রয়োজন বোধে যদি মনে করা যায় যে এটা আপনার বাড়াতে হবে, এটা শুধুমাত্র রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়, সেক্ষেত্রে সেনাবাহিনী প্রয়োজন বোধে অগমেন্ট করবে। সেটা সেনাবাহিনী আসলে যাওয়ার বিষয়টা, এটা আসলে যদি সামরিক পরিস্থিতি ওরকম দাবি করে তাহলে অবশ্যই সেনাবাহিনী সেখানে অংশগ্রহণ করবে। বা আমি মনে করি না যে আমাদের অস্ত্রের, আমাদের জনবলের, আমাদের দেশপ্রেমের কোথাও ঘাটতি আছে। সুতরাং এমন কোন পরিস্থিতি এখনো দাঁড়ায়নি যেখানে একেবারে রিকোয়ারলেস রাইফেল সহ মানে অন্যান্য যুদ্ধ সামগ্রী বা ট্যাঙ্ক এই ধরনের যুদ্ধ সামগ্রী ব্যবহার করার সময় আসছে। সুতরাং আমি মনে করি এটা একেবারে প্রাথমিক পর্যায়ে, এটাকে বর্ডার স্কিরমিশেসও বলা যাবে না, এটা বর্ডার সংঘাত বলা যাবে না। এটাকে একটা পশিন একটা অপচেষ্টা হিসাবে আমরা রাখছি। এটা কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব। যদি কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব না হয় তাহলে আন্তর্জাতিক পর্যায়ে যেতে হবে। সেখানে যদি সমাধান না হয় তাহলে তো বুঝতে হবে যে ইন্টেনশনটা খুবই খারাপ। সেক্ষেত্রে আমাদের সামরিকভাবে এটা মোকাবেলা করার জন্য আমার মনে হয় যে এখনো সময় আসেনি। সে সময়টা আসলে আমার যথাসময়ে সরকার যত স্যার আপনার কাছে আমি আবারও যাচ্ছি স্যার। স্যার আগে যে ছিল বিজিবির কাছে রিকুয়েন্স রাইফেলস, ওটা নাকি ছিল আর, তো ওটা ছিল তো মানে যুদ্ধ পরিস্থিতি ছাড়াও তাদের কাছে ছিল, এটা কেন উইথড্র করা হলো? কেন আবার এটা আমাদেরকে বিজিবির হাতে আমরা তুলে দেব না? এটার কারণ কি স্যার? অথবা তুলে দিলে আমাদের দেশ তো নিরাপদ থাকবে আরো। আচ্ছা, স্যার এই বিষয়ে রিকোয়ারলেস রাইফেল ব্যবহার করা হয় ট্যাঙ্কের বিরুদ্ধে। হ্যাঁ, এটা ইউজুয়ালি যখন কোনো যদি মনে করা যায় যে একটা জায়গা দিয়ে ভারতীয় বা অন্য শত্রু দেশ কেউ ট্যাঙ্ক নিয়ে আসছে, তাহলে সেক্ষেত্রে এটাকে প্রতিহত বা ধ্বংস করার জন্য রিকোয়ারলেস রাইফেল সহ মানে আরএল রকেট লঞ্চার এই ধরনের ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হয়। তা এখন হয়তো সরকার মনে করেছে যে আসলে আমাদের সাথে এখনো ওই ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করার মতো পরিস্থিতি যেহেতু যায়নি, সুতরাং সেক্ষেত্রে রিকোয়ারলেস রাইফেলটা উইথড্র করা হয়েছে হয়তোবা। আমি ঠিক এক্স্যাক্টলি জানি না পরিস্থিতিটা কি। তবে এটা প্রয়োজন হলে এটা কোনো বিষয় না। মানে 2 ঘন্টার নোটিসের মতো জায়গা মতো পৌঁছানো শক্তি সামর্থ্য আমাদের আছে। এবং সবচেয়ে বড় কথা, যদি কোনোভাবে ট্যাঙ্কের বিরুদ্ধে কোনো অস্ত্র ব্যবহার অপারেশন করতে হয়, সেক্ষেত্রে আমাদের সেনাবাহিনী অত্যন্ত পারদর্শী। তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সামর্থ্য রাখে। শ্রদ্ধেয় স্যার, আমি তো লালমনিরহাটে থাকি, আপনার বাড়িও লালমনিরহাট। তো স্যার লালমনিরহাটে কিন্তু আজকে কিন্তু আদিতমারিতে দুর্গাপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় কিন্তু পুশিং চলতেছে, সেখানে বিজিবি প্রায় মানে আক্রমণাত্মক ভঙ্গিতে তারা পজিশন নিয়েছে স্যার। তো এই যে পজিশন নিল স্যার, আমাদের এখন আমাদের জেলা ভিত্তিক যারা সীমান্ত এলাকার মানুষদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত এরকম সিচুয়েশনে স্যার? এই বিষয়ে আমাদের পরামর্শ দিয়ে ধন্য করবেন স্যার। জি, মানে দুর্গাপুরে যেটা ঘটছে সেটা আমার উপজেলারই একটা ইউনিয়ন। তা সুতরাং এটার ব্যাপারে আমি যেমন কনসার্ন, সারা দেশের অন্যান্য সীমান্ত এলাকা নিয়েও আমি এটা নিয়ে চিন্তা করছি। আসলে এখানে সাধারণ মানুষের তেমন কিছু করারে নাই। আর ইতোমধ্যে মানে বিজিবি বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হচ্ছে এবং যে কোনো বিষয়ে একাধিকবার মিটিং চলছে বা অন্যান্য পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। আমরা এখন মোটা দাগে যেটা বলতে পারি, এখনো এটা বিজিবির নিয়ন্ত্রণে আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে যাদেরকে পোষণ করা হচ্ছে তার মধ্যে হয়তো একটা বড় অংশ বাংলাদেশের নাগরিক। সেক্ষেত্রে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা আসলে নিয়ম নীতি ভাবে নিয়ম মেনে এটা পাঠালে ভালো হয়। ভারত যেটা করছে এটা চৌর্যবৃত্তি, এমন একটা জায়গা, এটা চোরের মতো ঘটনা। তো কথা হচ্ছে যে আমার দেশের নাগরিক যদি ভারতে থাকে তাহলে তারা পাঠাতেই পারে। এটা পুষিন করতে হবে কেন? এটা তো মানে
কূটনৈতিকভাবে চিঠি দিয়ে যে তোমাদের এই নাগরিক আমাদের দেশে আছে, তাদেরকে তোমরা ফেরত নাও। তো বাংলাদেশি কর্তৃপক্ষ সেটাকে চেক ব্যাক করে যদি দেখে যে সত্যি সত্যি বাংলাদেশের নাগরিক, তাদেরকে গ্রহণ করবে। এটা কূটনৈতিকভাবে ভেবে করা উচিত। কিন্তু তা না করে ভারত যেটা করছে, একেবারে জনমানবহীন এরিয়া, যেমন খুলনাতে, তারপরে চর এলাকায়, খাগড়াছড়িতে দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে কোনো মানুষ যেতে পারে না, এই সব এলাকা দিয়ে করছে। এটা আসলে ওই যে রাতের বেলা চোর কেন রাতের বেলা চুরি করে, যাতে কেউ দেখতে না পায়। তো এমনই ভাবে এই চোরজবৃত্তি ভারতের মতো দেশের পক্ষে এটা অসম্ভব কিছু না, তারা করতেই পারে। তো আসলে জনগণের কিছু করার নেই, জনগণের সচেতন থাকলেই যথেষ্ট আপাতত। এবং বিজিবি যখন মনে করবে যে না তাদের এটা সাধ্যের বাইরে, তখন অবশ্যই সেখানে অন্যান্য বাহিনী, ইভেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে সেখানে নিয়োগ করা যেতে পারে। এটা অবশ্যই একটা রাষ্ট্রীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শুধু ওই রকম পরিস্থিতি তৈরি করে, পরিস্থিতিকে ঘোলাটে করে যুদ্ধের মুখোমুখি করা, এরকম পরিস্থিতি যাওয়া তো আর বুদ্ধিমানের কাজ নয়। তবে এখানে সতর্ক থাকতে হবে, কোনো অবস্থার জন্য ছাড় দেওয়া নয়। এর মধ্যবর্তী যে কাজটা, আমি ওটাই বললাম যে এখন বাংলাদেশের উচিত, যেহেতু কূটনৈতিকভাবে তাদেরকে মানে এইসব কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারছে না, সুতরাং আন্তর্জাতিক বিচারালয়ে বাংলাদেশে যাওয়া উচিত বলে আমি মনে করছি। শ্রদ্ধেয় স্যার, আমি আরেকটা প্রশ্ন আপনাকে একটু করতে চাই আমাদের টপিকস এর বাইরে। যে তারা কিন্তু বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতের মুসলমানদেরকে নির্যাতন করছে, তাদেরকে পুরায় মারতেছে, তাদের মসজিদ ধ্বংস করতেছে, মাদ্রাসা ধ্বংস করতেছে, এবং অধিকাংশ মুসলমানদেরকে বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও শুধুমাত্র মুসলিম হওয়া সত্ত্বেও পুশিং করতেছে। স্যার, এই বিষয়ে বাংলাদেশ সরকার, বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ প্রশাসনের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এই ব্যাপারে আমাকে একটু সময় দিতে হবে, একটা জরুরি কল আসছে, আমি করে নেই। জি স্যার। ইয়েস। জি জি, জাস্ট মিনিট। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, চেয়ারম্যান জনতার দল। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে সীমান্তে যে বর্তমান যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, ভারতের পুশিন অবৈধভাবে তাদের যে চৌর্যবৃত্তি, তারা কিভাবে তাদের নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করাচ্ছে এবং মুসলমানদেরকে নির্যাতন করতেছে। তারা মুসলমানদের শুধু নির্যাতনই করতেছে না, তাদের মসজিদ, বাড়িঘর, মাদ্রাসা সবকিছুই পুরায় দিচ্ছে। মুসলমান নারীদের, পুরুষদের তারা বন্দী করছে এবং বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশ সীমান্তে পুশিনের চেষ্টা করছে। তার ফলশ্রুতিতে লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী অঞ্চলে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল স্যার, চেয়ারম্যান জনতার দলের কাছে। স্যার, এই যে ভারত যে আমাদের ভারতীয় নাগরিকদের, অর্থাৎ ভারতীয় মুসলমানদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করতেছে এবং সেখানে মসজিদ, মাদ্রাসা এবং মুসলিমদের ধর্মীয় স্থাপনাগুলো ঘুরিয়ে দিচ্ছে, তাদের জমি জমা কেড়ে নিচ্ছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে। স্যার, এই বিষয়ে স্যার বাংলাদেশ প্রশাসনের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? স্যার, একটু বলবেন। আচ্ছা, এটা আমি এর আগে একাধিক টক শোতে বলেছি যে এটা আসলে ভারত যেটা করতে চাচ্ছে সেটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। হ্যাঁ, এটা 2014 সালে সংশোধন করা হয়েছে। এটা 1955 সালে প্রথম ছিল, এটাকে 2014 সালে সংশোধন করা হয়েছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে। এটা বিজেপি সরকারের একেবারে হিন্দুত্ববাদী চিন্তা ভাবনা থেকে তৈরি করা। তার উদ্দেশ্য ছিল যে এই আপনার সেভেন সিস্টার্সে, বিশেষ করে বাংলাদেশ সংলগ্ন যে প্রদেশগুলি রয়েছে, অসম, মিজোরাম, তারপরে আপনার মেঘালয়, ত্রিপুরা, এই 4টা জায়গায় বিশেষ করে যারা বাংলাদেশি, পাকিস্তানি বা আফগানিস্তান, যদিও 3টা দেশের কথা বলেছে, এই যে নাগরিকরা গিয়েছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য একটা নীল নকশা, এটাকে নীল নকশা আমি বলবো। ইভেন এটা পশ্চিমবঙ্গ সরকারও এটা বিরোধিতা করছে, কারণ এটা একটা ভোট ব্যাংক, এই যাদেরকে ফেরত পুশ করার চেষ্টা করছে। মূলত এখানে অন্য ধর্মের কথা বললেও খ্রিস্টান, হিন্দু, শিখ, জৈন, অনেক কথা, মুসলমানদের কথা বলা হচ্ছে, কিন্তু শুধুমাত্র মুসলমানদেরকে বেছে বেছে পাঠানো হচ্ছে। তো এইটা হচ্ছে ভারতের যে নগ্ন হিন্দুত্ববাদী চিন্তা ভাবনা আরএসএস এর বা বিজেপির, সেইটারে একটা নীল নকশাকে বাস্তবায়ন করার জন্য এই কাজটা করা হচ্ছে। সো এটা একটা একেবারে ঘৃণিত কাজ। এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা খুবই এটাকে আমরা মানে বলবো হেট ক্রাইম, একটা বড় ধরনের একটা জঘন্য অপরাধ তারা করছে, এবং সেখানে মুসলমানদেরকে বেছে বেছে পাঠানো, এটা অবশ্যই আন্তর্জাতিক বিচারালয়ে যাওয়া উচিত। এবং এটা দেখুন,
দেখুন যে ভারতের সাথে যে 5ই অগাস্টের পর যে সম্পর্কের অবনতি, এখন যে কার্ডটা খেলছে এটাই হচ্ছে পুশিন কার্ড। সো এটার সাথে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের একটা বিশাল বিষয় ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করছে। সুতরাং এটাও একটা বড় ধরনের অন্যায় এবং এটার ব্যাপারে বাংলাদেশের খুব শক্তভাবে অবস্থান নিয়ে একইভাবে আন্তর্জাতিক বিচারালয়ে যাওয়া উচিত বলে আমি মনে করছি। তো আমরা প্রশ্নের পর প্রশ্ন আপনাকে করেই যাচ্ছি, যেহেতু আপনি জনগণের দলের চেয়ারম্যান, অর্থাৎ জনতার দলের চেয়ারম্যান। জনতার দলের চেয়ারম্যান হিসেবে আপনার যে দল আছে, দলের প্রতি যে আপনার একটা আকাঙ্ক্ষা থাকবে, ইচ্ছে, জনগণের প্রতি আপনার কি বার্তা স্যার একটু জানাবেন? জনতার দলের চেয়ারম্যান হিসেবে আপনি কি চান জনগণের কাছে, জনগণ কি জানাতে চান? আমরা জনতার দলের জন্মটা আমরা এভাবে আমাদের সৃষ্টি বা আত্মপ্রকাশ যে বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলগুলি থেকে আমরা ব্যতিক্রম ধারায় এগোতে চাই। আমরা শিক্ষিত, সৎ, দেশপ্রেমিক এবং সাহসী মানুষকে আমাদের দলে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এখানে কোনো দুর্নীতিবাজ, কোনো অর্থ পাচারকারী, কোনো চরিত্রহীন, কোনো দলবাজ, ডিগবাজি দেওয়া, স্বার্থান্বেষী কোনো মানুষের এখানে আমরা সুযোগ দিচ্ছি না, বিশেষ করে নেতৃত্বের ক্ষেত্রে। আমাদের মূলত টার্গেট হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন। সেখানে আমরা বলছি আমরা এন্টারপ্রেনারশিপ আনতে চাই, মহতি উদ্যোগ রাজনীতিতে আনতে চাই। আমরা এখানে মহতি উদ্যোগের মাধ্যমে আমাদের মূল যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে বাংলাদেশকে দেশপ্রেমিক, সৎ এবং সাহসী নেতৃত্ব প্রদান করা। সো আমাদের দলের লক্ষ্য, আমরা টার্গেট করছি আমাদের পরবর্তী প্রজন্মকে। আমরা ইলেকশন ভিত্তিক কোনো চিন্তা ভাবনা করছি না। সামনে যে নির্বাচন আছে তাতে আমরা যে কয়টা আসনে ভালো ক্যান্ডিডেট পাবো শুধুমাত্র সেই কটা আসনে আমরা প্রার্থী দিব। সুতরাং গতানুগতিক পর্যায়ে যদি আমরা এইভাবে চিন্তা করি, আমরা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা থেকে কাজ করছি। 5, 10, 15, 20, 25 বছরের আপনার মানে বাংলাদেশের নিয়ে চিন্তা ভাবনা করছি। সো এখানে দেখুন আমাদের এই যে কেন আমাদের জনতার দল হিসাবে প্রথম রাজনৈতিক কর্মসূচি জাতীয় নিরাপত্তা এবং মৌলিক সামরিক প্রশিক্ষণ, এরকম একটা বিষয় চিন্তাও করা মানে যায় না যে কোনো রাজনৈতিক দল এরকম কোনো ধরনের ভাবে কাজ করবে। বাট আমরা চাচ্ছি যে আমার সার্বভৌমত্ব যদি ঠিক না থাকে, আমার ভৌগোলিক অখণ্ডতা যদি আমি রক্ষা করতে না পারি, আমার কিসের গণতন্ত্র, কিসের দল, কিসের নেতৃত্ব, কোনোটাই কাজে লাগবে না। সুতরাং এইটাকে আমরা টপ মোস্ট প্রায়োরিটি দিয়েছি। দ্বিতীয়ত হলো আমরা কাজ করতে চাচ্ছি প্রবাসীদেরকে দিয়ে, বাংলাদেশি ডায়াসপোরা, বাংলাদেশে পৃথিবী জোড়া যে অভিবাসী যারা আছেন তাদেরকে সকলকে আমরা সংগঠিত করতে চাই। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নতি তার বিশাল শক্তি একটা। তারা যদি দেশের জন্য কাজ করতে চান একত্রিতভাবে, তাদের নিয়ে আমরা কাজ করছি। তৃতীয়ত হলো যারা প্রবাসী বাইরে আছেন, তাদের বাইরে থাকা, তারপরে দেশে আসা, দেশ থেকে মানে বিমানবন্দর থেকে নিরাপদ গন্তব্যে পৌঁছানো, তাদের চিকিৎসা, তাদের পাসপোর্ট, ইমিগ্রেশন, এইসব ব্যাপারে আমরা এমন উদ্যোগ নিতে চাচ্ছি যে যেখানে মানে একজন মানুষের কোনো জন্য ভোগান্তি না হয়। আমরা এই জন্য রাজধানীতে কোনো জায়গায় বিশাল মিছিল করে, মিটিং করে, রাস্তা ব্লক করে এই ধরনের কোনো কাজে আমরা যাচ্ছি না। তো সবকিছু মূলে আমরা চাচ্ছি আমাদের মাধ্যমে যেন জনগণের কোনো ভোগান্তি না হয়, প্রকারান্তে আমরা দীর্ঘমেয়াদী একটা মানে সমৃদ্ধশীল বাংলাদেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো যেখানে নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের আপনারা জানেন হয়তো যে এখানে সামরিক অনেক সামরিক এবং অসামরিক আমলা, অনেক উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত অফিসাররা আছেন। তো যাদের একটা বড় মানে চিন্তা ভাবনা হচ্ছে এরকম যে আমরা দেশ থেকে অনেক কিছু পেয়েছি। আজকে আমার যে যাই অবস্থানে আছি না কেন, এটা আমাদের এই যে গরিব বাংলাদেশেরই দেয়া, বাংলাদেশ থেকে আমরা পেয়েছি। সুতরাং আমরা মনে করি আমাদের এই মানে জীবনের একেবারে ফ্যাগেন বা শেষের সময়টাতে দেশের জন্য এখনো অনেক কিছু করার আছে, অনেক কিছু দেয়ার আছে। আমাদের কোনো কিছু বলারই নাই। আমাদের 2 মাস আমাদের দলের বয়স, মাত্র এই 2 মাসের মধ্যে আমাদের এমন কোনো কর্মকাণ্ড নাই যেটাকে আমরা বড় ধরনের মানে প্রচার করতে পারি। আমাদের একটাই পুঁজি যে আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের অতীত কর্মজীবন মোটামুটি কলঙ্ক মুক্ত। কোনোভাবে আমরা কেউ দুর্নীতি, কোনো ধরনের স্বজনপ্রীতি, কোনো ধরনের অন্যায়, রাষ্ট্রবিধি কাজে আমরা কেউই জড়িত ছিলাম না। এই জন্য আমরা নেতৃত্ব নির্বাচনে অত্যন্ত সতর্ক। আমাদের এখানে অনেকে বড় মাপের মানুষ আনতে চেয়েছেন, যারা তারকা পর্যায়ের মানুষ, কিন্তু আমরা যখন দেখেছি তারা ওই যোগ্যতায় যোগ্য নন। সুতরাং আমরা তাদেরকে মানে আমাদের দলে নিতে অস্বীকার করেছি। আমাদের এখানে কোনো রথী মহারথী নাই, কোনো বড় মাপের তারকা মানে বড় রাজনীতিবিদ এ ধরনের কোনো মানুষ নাই। বিকজ আমরা মনে করি যে ঠিক আছে, আমরা ছোট মানুষ সারা দেশে যদি আমরা একটা কনসেপ্ট বলেছি যে সারা দেশে প্রয়োজন বোধ আমরা জোনাকির মতো জ্বলবো। এরকম অসংখ্য জোনাকি জ্বলে যদি বাংলাদেশকে আলোকিত করা যায়, তাহলে ফ্লাড লাইটের তো প্রয়োজন নেই। বড় মানুষকে নিয়ে এসে যদি আবার আমরা তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিই, তাহলে তো যে বাংলাদেশে গতানুগতিক ভাবে যা হয়েছে তাই হবে। সুতরাং এখানে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি মানে স্বাধীনতার
পরে মানে যেভাবে যে দলগুলি এসছে সব দলই কিন্তু ওই একই কপি করা মানে নকল করে তৈরি করা হয়েছে। এখানেই আমরা এন্টারপ্রেনারশিপ আনতে চাচ্ছি। এন্টারপ্রেনারশিপ হচ্ছে এমন একটা ব্যবস্থা যা আগে কখনো কেউ করেনি। সো আমরা রাজনীতিকে একটা অর্থনৈতিক উপার্জনের মাধ্যম, বৈধ, অফকোর্স বৈধ উপার্জন। আমরা এখানে কর্মসংস্থানের চিন্তা ভাবনা করছি। আমরা এখানে শিক্ষিত বেকার যারা আছে, যুবক যুবতী যারা আছে তাদের কর্মসংস্থান চিন্তা করছি। এই জন্য বলছি যে আমাদের টার্গেট হচ্ছে পরবর্তী প্রজন্ম। আপনি একজন রাজনীতিবিদকে জিজ্ঞাসা করেন যে আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছেলেমেয়ের কি হবে, কেউ কোনো উত্তর দিতে পারবে না। আমরা এই জায়গাটায় কাজ করার চেষ্টা করছি। জিনিসটা এত সহজ নয়, তবে আমাদের যাত্রা আমি মনে করি যে ২৪-এর আন্দোলনে আমরা একটা বড় সুযোগ পেয়েছি। একটা অরাজনৈতিক পরিস্থিতি যেখানে রাজনৈতিক দল গঠন, বিশেষ করে আমি আহ্বায়ক চেয়ারম্যান হিসেবে কাজ করে অদ্যাবধি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে না। তো সুতরাং আলহামদুলিল্লাহ যে এই সুযোগটা যেহেতু পেয়েছি, এটা যদি দেশের জন্য কাজে লাগাতে পারি, এবং এখানে অনেক মানুষ আমাকে নাসার সায়েন্টিস্ট থেকে শুরু করে অনেকে এখন যোগাযোগ করছেন, তারা কাজ করতে চান। আমি দেখলাম যে আসলে বাংলাদেশে অনেক ভালো মানুষ আছেন যাদের মানে দেশের জন্য মন কাঁদে বা কিছু একটা করতে চান। সো এই জায়গাটায় আমরা একটু সকল ভালো মানুষ, দেশপ্রেমিক মানুষকে সংগঠিত করতে চাই দেশের জন্য, ভবিষ্যতে নতুন কিছু একটা করার জন্য। কারণ এই পুরানো সিস্টেম এতদিন যা হয়েছে তা দিয়ে কোনো কিছুই হবে না, এবং ভবিষ্যতে যদি নতুনত্ব কিছু না আসে, নতুন নেতৃত্ব, সাহসী নেতৃত্ব, দেশপ্রেমিক সত্তা না আসে, তাহলে কিন্তু কোনোভাবেই এই দেশের উন্নতি করা সম্ভব হবে না। যেমন আমাদের প্রথম টার্গেট কিন্তু হচ্ছে শিক্ষা সংস্কার। শিক্ষা সংস্কার আমরা হাতে চিন্তা ভাবনা করছি, নৈতিক শিক্ষাতে জোর দিতে যাচ্ছি। নৈতিক শিক্ষাকে যদি আমরা কার্যকরী করতে চাই, এটাও তো 25 বছর লাগবে জাতীয় চরিত্র ঠিক করতে গেলে। সুতরাং অনেক দীর্ঘমেয়াদী একটি বিষয়, বাট আমাদের একেবারে সুস্পষ্ট ভাবে আমরা এগোতে চাই। যত কমই লোক থাক না কেন, আমরা কোনো নেতৃত্বের ক্ষেত্রে কোনো ধরনের আমরা কম্প্রোমাইজ করতে চাচ্ছি না। তাহলে যদি কম্প্রোমাইজ করি, তাহলে পুরনো দলগুলির মতো আমরা একইভাবে মুখ থুবড়ে পড়ে যাবো বা ভীষণভাবে সমালোচিত হবে। আর যদি আমরা একবার এভাবে সমালোচিত হই, 5 বছর পরে জনগণ আমাদেরকে অন্যদের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে। সুতরাং আমরা এই বিষয়টাতে অত্যন্ত সতর্কতা, সাবধানের সাথে এগোতে চাই। ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন স্যার। আ আমাদের সাথে কিছুক্ষণ আগে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, জনতা দলের চেয়ারম্যান। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কিভাবে সীমান্ত উত্তেজনা পরিস্থিতিকে সামাল দিতে হয় এবং এই সীমান্তে উত্তেজনা যুদ্ধাবস্থা তৈরি হলে এখানে কি করতে হবে তিনি আমাদের পরামর্শ দিয়েছেন। এখন আমরা কথা বলবো কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে আমাদের প্রতিনিধি রয়েছেন সুজন মাহমুদ। তিনি আমাদেরকে জানাবেন যে আসলে বর্তমান কুড়িগ্রাম সীমান্তের পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ শিহাব। আসলে আমি এখানে রয়েছি, গতকালকে এখানে সারাদিন ছিলাম। সন্ধ্যা নাগাদ আমি বাসায় চলে যাই। আসলে এই সারা রাত কিন্তু বিজিবি কিন্তু অতিরিক্ত বিজিবি মোতায়েন করে কিন্তু সীমান্তে যে নিরাপত্তা যে বেষ্টনী সেটি কিন্তু আসলে বৃদ্ধি করেছে। সেই তাদের সাথে সাধারণ মানুষের যে একত্রতা বোধ করে, মানে দেশের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটি দেখে বিজিবির সঙ্গে মানুষের এত আন্তরিকতার মধ্যে সারা রাত তারা জেগে সীমান্ত পাহারা দিয়েছে। এবং এটিও আমার চোখে পড়েছে। সেটি হচ্ছে যখন সারা রাত একটা বিজিবি যখন পরিশ্রম করে রাত জেগে সীমান্ত পাহারা দেয়, পরের দিন আবারও কুচনি ঘটনা ঘটে, অর্থাৎ ২৭ মে সেই বিজিবি সদস্য ২৪ টা ঘন্টা পরিশ্রম করে যখন সীমান্ত পাহারা দিচ্ছে, তাদের আসলে না খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, ঘুম নেই, চোখে ঘুম নেই, খাওয়া নেই। ঠিক সেই মুহূর্তে স্থানীয়রা কিন্তু খাবার বিভিন্ন কিছু নিয়ে কিন্তু তাদেরকে দিচ্ছে, এবং দেশের প্রতি যে তাদের ভালোবাসা, মানুষের যে ভালোবাসা, সেটি আসলে দেখবার বিষয় ছিল। এটি আসলে আমাদেরকে সাহস যোগায়, দেশের সশস্ত্র বাহিনীকে সাহস যোগায় যে এ দেশের ১৮ কোটি মানুষ আছে বলেই আজকের এই অখণ্ড বাংলাদেশ কিন্তু এখনো আ কেউ ছুঁতে পারেনি। যেটি প্রমাণিত করেছে বড়াইবাড়ির মানুষ প্রমাণিত করেছে ২০০১ সালের দিকে। এই হাজার বিএসএফ যখন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে যখন আক্রমণ চালায়, ঠিক ঠিক সেই মুহূর্তে কিন্তু তৎকালীন বিডিআর সদস্যদের সাথে কিন্তু তারা আ যুদ্ধে লাফিয়ে পড়ে কিন্তু বাংলাদেশের যে আ অখণ্ড বাংলাদেশ সেটি কিন্তু আসলে রক্ষা করে। স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে। রক্ষা করে। এই বিষয়গুলো কিন্তু আসলে অত্যন্ত দেখবার বিষয় ছিল, এবং মানুষের যে এখনো যে দেশের প্রতি মানুষের ভালোবাসা, এটা আসলে এই সাধারণ মানুষগুলোকে দেখলে আসলে বোঝা যায়। তো এই বর্তমান পরিস্থিতি আসলে খুব একটা যে উন্নত হয়েছে তা নয়। আসলে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আ আপনি যেটা বলছিলেন যে লালমনিরহাটেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে। আপনাদের লালমনিরহাটেও এরকম ঘটনা ঘটেছে। সেখানে যতটুকু আমি তথ্য পেয়েছি,
সেখানে 16 রাউন্ড গুলি ছোড়া হয়েছে আজকে। আপনার কথা শোনা যাচ্ছে না নেটওয়ার্ক সমস্যার কারণে। আপনার কথা শোনা যায়নি এতক্ষণ নেটওয়ার্ক সমস্যার কারণে। আচ্ছা, যেটা বলছিলাম মানে যেটা আপনি লালমনিরহাটে যেটা হচ্ছিল যে 16 রাউন্ড গুলি কিন্তু আজকে ছোড়া হয়েছে এবং গতকাল 27 মে কিন্তু বড়াইবাড়ি সীমান্তে কিন্তু 14 রাউন্ড গুলি কিন্তু বিএসএফ ছুড়েছিল। এই যে গুলি ছোড়ার যে বিষয়গুলো, এটি আসলে বাংলাদেশকে এক প্রকার ফাঁদে ফেলে কিন্তু যুদ্ধে জড়ানোর যে উস্কানি যে দেওয়া হচ্ছে, এটি কিন্তু আসলে বিজিবির পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের পক্ষে কিন্তু সেইভাবে কিন্তু পা দেওয়া হচ্ছে না বা দিচ্ছে না। বিজিবি বারবার বিশ্লেষণ করে কখন কি করতে হবে কি না করতে হবে সেটি কিন্তু আসলে সবসময় তারা সদর দপ্তরের সাথে যোগাযোগ করে কিন্তু সেটি সিদ্ধান্ত নিচ্ছে এই বিষয়গুলো এবং সেটি তো আসলে এবং স্থানীয়ভাবে যে সাধারণ মানুষের সাথে আসলে তারা যে কমিউনিকেশন, তারা যে যোগাযোগ বৃদ্ধি করে যোগাযোগ রেখে তাদের সাথে পরামর্শ করে যে প্রতিটা ধাপ এগুচ্ছে, এটি আসলে খুবই একটি মানে সময়ের সময় একটি উপযোগী একটি উদ্যোগ। কারণ এই মুহূর্তে বিজিবি অথবা বিজিবি যদি বিএসএফ এর ফাঁদে পা দেয় তাহলে বাংলাদেশের জন্য একটি হুমকি স্বরূপ হয়ে যাবে। কারণ যদিও বাংলাদেশ আসলে সাহসিক দিক দিয়ে আসলে তুলনার বাইরে, কারণ বিগত দিনে আমরা দেখেছি বড়াইবাড়িতে আমরা প্রমাণিত এটি যে তারা কিন্তু শত শত হাজার হাজার বিএসএফ নিয়ে কিন্তু তারা সেই বড়াইবাড়িতে মাত্র 7 জন বিডিআর সদস্য ছিল এবং স্থানীয় যারা ছিলেন তাদের সাথে কিন্তু পেরে উঠতে পারেনি। তো সেই যুদ্ধে কিন্তু আসলে ভারতীয় বিএসএফ 16 জন নিহত হয় এবং আহ বাংলাদেশের তৎকালীন বিডিআর কিন্তু 3 সদস্য কিন্তু আসলে শহীদ হন। তো এই বিষয়ে আসলে এই ছিল আমার কাছে সবচেয়ে অবস্থা। আরো জানাবো আমরা, আপনাদের মাধ্যমে জানানোর দরকার করতে। ভালো থাকবেন। দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে গত গত মাসে অর্থাৎ চলতি মাসে অথবা গত মাসে তুরস্কের যে এম্বাসি আছে, তুরস্ক কিন্তু একটা ম্যাপ প্রকাশ করছিল, গ্রেটার বাংলাদেশ ম্যাপ। তো আমি একটু জানতে চাই সুজন মাহমুদ ভাইয়ের কাছে যে ভাই, সুজন মাহমুদ ভাই, আপনি তো জানেন যে বাংলাদেশের নাগরিকরা কিন্তু আসলে এই ছোট বাংলাদেশ চায় না। তারা মূলত বড় বাংলাদেশ চায়, যে বড় বাংলাদেশ হবে সেই সুলতানি আমলের বাংলাদেশ। তারা কিন্তু যুদ্ধও চায়, তারা কিন্তু প্রশিক্ষণ চায়। তারা যুদ্ধ করে বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমানা রক্ষা করে বাংলাদেশের সীমানাকে আরো বিস্তৃত করতে চায়, যেন বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে রোল মডেল হয়ে থাকে, গ্রেটার বাংলা হতে পারে, আমরা হতে পারি সেই গ্রেটার বাংলাদেশ। তো এ বিষয়ে আপনার কি মন্তব্য? আচ্ছা, যেহেতু এরকম একটি যেহেতু একটা ম্যাপ প্রকাশ করেছে, সেই ম্যাপের আসলে এরকম একটা ম্যাপ যদি আমরা স্বপ্ন দেখি, সেটি আসলে করতে গেলে আমাদের যে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে সাধারণ মানুষের যে ইচ্ছা, সেটি আসলে পূরণ করতে গেলে তাদের কিন্তু সামরিক যে প্রশিক্ষণ সেটি কিন্তু আসলে দিতে হবে। প্রত্যেকটা নাগরিকের বাধ্যতামূলক যখন সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে, তখন কিন্তু সেটি আসলে বাস্তবায়ন করা আসলে সম্ভব না, হবে। এমনটি কিন্তু এর আগে কিন্তু ব্রিগেডিয়ার শামীম আহমেদ স্যার আমাদেরকে জানিয়েছেন, যিনি আরকি যুদ্ধবিদ্যায় পারদর্শী এবং বিশেষজ্ঞ। তিনি আমাদেরকে বলেছেন যে জনতার দল তারা কিন্তু সামরিক প্রশিক্ষণের আয়োজন করতে চায় সরকারের অনুমতিক্রমে। তারা সরকারকে এ বিষয়ে জানিয়েছে, বিভিন্ন মহলে তারা জানাচ্ছে, মানুষকে উদ্বুদ্ধ করছে যে বাংলাদেশের সকল সক্ষম নাগরিক নারী পুরুষদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক। এটা দিলে কি হবে? এটা কিন্তু দিন শেষে কিন্তু বাংলাদেশের লাভ। যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে তখন ছাত্র জনতা মাঠে নিয়ে সেনাবাহিনী যুদ্ধ করবে এবং আমাদের বাংলাদেশের সীমানা বড় করবে। কারণ আমাদের 18 কোটি জনতা আছে, আমাদের দেশপ্রেমিক। তাদেরকে নিয়ে কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে কিন্তু আমরা কিনা মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারি। যেহেতু 1971 সালে ভারত আমাদেরকে সাহায্য করছিল, আমরাও তো তাদেরকে সাহায্য করতে চাই। তো মানুষ কিন্তু এমনটাই প্রচলিত আছে গ্রামগঞ্জে। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আসলে এই বিষয়গুলো সম্পূর্ণ হচ্ছে মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটার উপর ডিপেন্ড করবে। এখন আমাকে একটা সংস্থা যখন মোটিভেটেড করবে যে প্রশিক্ষণ নিলে দেশের জন্য এই ছাত্র, ঠিক আছে, তখন সরকার যখন তাকে সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য অনুমতি প্রদান করবে, এটি কিন্তু নেতাদের একদম ভালো একটি উদ্যোগ। এতে এই উদ্যোগটা যদি বাস্তবায়ন করা হয়, আমার মনে হয় যে এই পার্শ্ববর্তী দেশ, আমাদের বর্তমান শত্রু দেশ বলা যায়, এই শত্রু দেশ যে আমাদের মানে ভূখণ্ড নিয়ে বারবার খেলা খেলছে, বারবার হুমকি স্বরূপ হচ্ছে, আসলে উস্কানি তারা তো দিচ্ছে। বন্ধু নয়, তারা শত্রু রাষ্ট্র। তো তাদেরকে প্রতিহত করতে গেলে আমরা আমাদের জনগণকে তারা কিন্তু ব্যাপক ভয় পায়। আমি গতকালেও দেখেছি এবং আজকেও দেখলাম তারা কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কিন্তু আসলে ব্যাপক ভয় পায়। যখন এই মানুষগুলো যখন ট্রেনিং প্রাপ্ত থাকবে, প্রশিক্ষণ প্রাপ্ত থাকবে, তখন কিন্তু তারা আরো বেশি ভয় পাবে। একজন বিডিআর সদস্য কিন্তু একজন আর্মি, একজন পুলিশ, একজন
বিজিবি সদস্যকে যত না ভয় পায়, তার থেকে বেশি ভয় পায় হচ্ছে সাধারণ মানুষকে। এই যে সাধারণ মানুষকে যে তারা ভয় পায়, সেই ভয়টা যদি আরো আমরা একটু কাজে লাগাতে চাই, সেটা হচ্ছে সামরিক যে প্রশিক্ষণ সেটি গ্রহণ করার পরে একজন যখন একদম সবকিছু জানবে, একটা অস্ত্র চালানো শিখবে, সবকিছু একটা বিষয় যখন রিসার্চ করতে শিখবে, তখন কিন্তু আরো এক্সপার্ট হবে। একটা মানুষ কিন্তু এক্সপার্ট হয়। সেই এক্সপার্টকে কাজে লাগিয়ে, সেই তার জ্ঞানকে কাজে কাজে লাগিয়ে, প্রশিক্ষণকে কাজে লাগিয়ে তারা কিন্তু সীমান্ত যে আহ আহ, মানে নিরাপত্তা, সেটি কিন্তু আরো জোরদার করতে পারবে। তখন আমাদেরকে চোখ রাঙিয়ে কোনো দেশ কিন্তু কথা বলতে পারবে না। ধন্যবাদ। আমরা কিন্তু আসলে এখানে কিন্তু সামরিক প্রশিক্ষণ গ্রহণ করলে শুধু যে নিজের সামরিক নিরাপত্তা, দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ফিরে আসবে শুধু তাই নয়, তার নিজের যে ডিসিপ্লিন, দেশের অপরাধ প্রবণতা কমে যাবে। আমরা দেখেছি যেই দেশগুলোতে সামরিক প্রশিক্ষণ প্রচলিত আছে, সেই দেশগুলো কিন্তু অপরাধ প্রবণতা বলতে গেলে কিছুই নেই। অনেক কম। মানে সেই সূচকে। তাহলে আমরা কি বিভিন্ন দুর্যোগকালীন সময়ে দেশের বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদি সময় কিন্তু তারা সেনাবাহিনীর এবং ফায়ার সার্ভিসের সাপোর্ট ফোর্স হিসেবে তারা সহায়তা করতে পারবে দেশের সরকারকে। তো দর্শক, আমরা এখানেই লাইভটি শেষ করব আজকের মতো। আমরা আবারও কোনো একদিন আসবো সীমান্তের সর্বশেষ পরিস্থিতির তথ্য নিয়ে। ধন্যবাদ। আমার অল্প দেখে